প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব প্রক্রিয়া এবং পণ্য হিসেবে শিক্ষা, দ্যাট ইজ এডুকেশন অ্যাজ দ্য প্রসেস অ্যান্ড প্রোডাক্ট। সবার প্রথমেই আলোচনা করতে গিয়ে আমাদের যে উদ্দেশ্য আজকের এই ক্লাসটি করার পরে শিক্ষার্থীরা যে জিনিসগুলো জানতে পারবে সেগুলো হলো শিক্ষার প্রক্রিয়া এবং পণ্য উভয়ের সংজ্ঞা উদাহরণ সহযোগে বিশ্লেষণ করতে পারবে। দ্বিতীয়ত, কিভাবে প্রক্রিয়া এবং পণ্য উভয়ই শিক্ষাকে কার্যকর এবং অর্থবহ করে তোলে সেগুলো বিশ্লেষণ করতে পারবে। তৃতীয়ত, বাস্তব জীবনে শিক্ষার প্রক্রিয়া এবং পণ্য কিভাবে প্রাসঙ্গিক সেগুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা শুরু করছি আজকের টপিক, প্রক্রিয়া এবং পণ্য হিসেবে শিক্ষা। সবার প্রথমেই যে কথাটি বলা দরকার, প্রক্রিয়া হিসেবে শেখা বিষয়টা কি? বিষয়টি আর কিছুই না, এটি এমন একটি শিক্ষা দর্শন যা শেখার ফলাফলের চেয়ে অভিজ্ঞতার উপরে বেশি গুরুত্ব দেয়। মানে কি? মানে হচ্ছে আমি পড়াশুনো করার পরে আমার রেজাল্টের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে না, ফলাফলের উপরে গুরুত্ব বেশি একটা দিচ্ছে না। গুরুত্ব কিসের ওপরে দিচ্ছে না, কিভাবে আমি পড়াশোনাটা করছি, আমার সামগ্রিক অভিজ্ঞতা, এই শিখন পদ্ধতির মাধ্যমে কি অভিজ্ঞতা আমি অর্জন করছি, কিভাবে আমি অর্জন করছি, সেই প্রক্রিয়ার উপরে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে আরও কি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে? কৌশল, যে কথা বলছিলাম যে কিভাবে আমি পড়াশোনাটা শিখছি, আমার শিক্ষক মহাশয় কিভাবে আমাকে পড়াচ্ছেন, এই সমস্ত কিছু কিন্তু এই প্রক্রিয়া হিসেবের মধ্যে আসছে। এটি শিক্ষার একটি চলমান প্রক্রিয়ার হিসেবে বিবেচিত হয়। চলমান প্রক্রিয়া কেন বলছি? কারণ আমাদের গোটা জীবনটাই ভীষণ রকমের ডাইনামিক, প্রতিটা মুহূর্তই চলমান, কোনো অবস্থাতেই কেউ থেমে নেই, প্রতিটা মুহূর্তেই চলমান। সাইকোলজিক্যালিও আমরা সবসময় একটা চলমান পরিস্থিতির মধ্যে আছি। শিক্ষা এই বিষয়টাও কিন্তু চলমান একটা প্রক্রিয়া। যে কোনো শিক্ষালয়ে ক্লাসে ঢোকা থেকে শুরু করে ক্লাস থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত আমার সামগ্রিক অভিজ্ঞতা একটা চলমান অভিজ্ঞতার অংশ, এবং এখানে এটি চলমান প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। এখানে শেখার পদ্ধতি, চিন্তাভাবনা এবং ব্যাখ্যা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসি পণ্য হিসেবে শেখা। শিক্ষাকে যদি একটি পণ্য হিসেবে শেখা বলি, এই বিষয়টা কি? এই বিষয়টি হচ্ছে এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার ফলাফলের ওপরে সমস্ত গুরুত্ব দেওয়া হয়। উদাহরণ যদি বলি, কীরকম? বছর শেষে পরীক্ষা কিংবা ক্লাস টেস্ট কিংবা হাফ ইয়ারলি এক্সাম কিংবা টার্ম এক্সাম, যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষায় আমার রেজাল্টটা কেমন হচ্ছে, সেই রেজাল্টের উপরে এই যে পড়াশোনার গোটা পদ্ধতি তার উপরে জোর দিচ্ছে। আমরা টু সাম এক্সটেন্ট এটাকে বলতে পারি ন্যারো কনসেপ্ট অফ এডুকেশনও বলতে পারি অনেক সময়, কারণ এরা সার্টিফিকেট, ডিগ্রি, মার্কস এই সমস্তর ওপরে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই ধরনের শেখার যে প্রক্রিয়ার চেয়ে ফলাফলে কি অর্জিত হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে কিভাবে আমি পড়ছি, আমি ভাবনা চিন্তা করছি কি করছি না, এগুলো কিন্তু খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করে কি? ম্যাটার করে পড়াশোনার পরে পরীক্ষার যে রেজাল্টটি আমি পেলাম, সেই রেজাল্টটা আমার কেমন হলো, সেখানে আমি কত ভালো গ্রেড পেলাম, কত বেশি নম্বর পেলাম। এই পদ্ধতি মাপযোগ্য এবং দৃশ্যমান প্রমাণের উপরে ভিত্তি করে মূল্যায়ন করা হয়। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার রেজাল্ট কেমন হয়েছে, আমি দেখতে পাচ্ছি আমার গ্রেড কীরকম হয়েছে। এখানে কিন্তু ওই যেটা আমি দেখতে পাচ্ছি, আমার গ্রেড, আমার মার্কস, তার উপরেই বসেই কিন্তু আমার গোটা মূল্যায়নটা হবে। এটি হচ্ছে পণ্য হিসেবে শেখা। এবার আসি একটু বিস্তারিত আলোচনায়।
প্রক্রিয়া হিসেবে শেখার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রক্রিয়া হিসেবে শেখার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য অবিরাম বিকাশ। প্রক্রিয়া, এডুকেশন অ্যাজ এ প্রসেস, সেখানে বলছে এটা একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের কথা বলছে। কেন কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের কথা বলছে? কারণ একজন শিক্ষার্থী যখন একটি ক্লাসে ঢুকলো, শিক্ষক মহাশয় ক্লাসে আসলেন, তারপর গোটা ক্লাস জুড়ে, সে 1 ঘন্টা হোক 45 মিনিট হোক, গোটা ক্লাস জুড়ে তার যে সামগ্রিক, তার যে অভিজ্ঞতা, যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে, সেই টপিকটা একজন শিক্ষক মহাশয় কিভাবে উপস্থাপন করছেন, শিক্ষার্থী কিভাবে সেই টপিকটা বুঝছেন এবং সে কিভাবে সমস্ত কিছু ভাবনা চিন্তা করছেন, এই সমস্ত কিছু কিন্তু আসবে অবিরাম বিকাশের মধ্যে দিয়ে, অর্থাৎ কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট আমরা কেন বলছি? কারণটা হচ্ছে আমরা যা কিছুই শিখি আমাদের জীবনের একটা অংশ হয়ে যায় এবং এই অংশটা যখন আমি ভাবনা চিন্তা করব, দীর্ঘমেয়াদী ভাবনা চিন্তা করব, কোনো বিষয় নিয়ে আমি ভাবব, তখন সেটি আমার লং টার্ম মেমোরিতে চলে যায় এবং লং টার্ম মেমোরিতে চলে যাওয়ার পরে যেটা হয় সেটি আমার জীবনের একটা অংশ হিসেবে পরিগণিত হয়। এবং আমরা জানি হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ মডিফিকেশন অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের পরিবর্তন। অবিরাম বিকাশ এমনই একটি বিষয় যা আমাদের আচরণের পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে প্রথম এবং প্রাথমিক যে বৈশিষ্ট্য সেটা গেল অবিরাম বিকাশ। দ্বিতীয় বৈশিষ্ট্যতে আসি, পরিবর্তনশীল এবং ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, যে কথা কিছুক্ষণ আগেই বললাম যে এডুকেশন ইজ মডিফিকেশন অফ বিহেভিয়ার। আমার আচরণের পরিবর্তন কখন হবে? যখন যে কোনো বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করব, বিষয়টি নিয়ে যখন আমি খুব ভালো বুঝব, তখনই আমার আচরণের মধ্যে পরিবর্তন আসবে। এবং কিভাবে আসবে? সেটা হচ্ছে মিথস্ক্রিয়ার মাধ্যমে। যে এনভায়রনমেন্টে আমি আছি, টিচারের সঙ্গে আছি, আমার যে কলিগসরা রয়েছে, আমার পিয়ার গ্রুপ যা রয়েছে, তাদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমার কিন্তু এই অভিজ্ঞতাটি অর্জিত হবে। আরেকটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, যাকে আমরা বলি অভিজ্ঞতা ভিত্তিক, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এই যে প্রসেস যেটা চলছে, এই প্রসেস গোটাটাই কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে হয়। লার্নিং বাই ডুইং, যাকে আমরা বলি হাতে কলমে কাজ। আমরা জানি শ্রবণের মাধ্যমে শিক্ষা ইম্প্যাক্ট আছে, তার থেকেও বেশি ইম্প্যাক্টফুল যদি আমরা অডিও ভিজুয়াল পড়াশোনাটায় মন দিই। তার থেকে আরও বেশি ইম্প্যাক্টফুল সেটি হচ্ছে লার্নিং বাই ডুইং, হাতে কলমে কাজ। তাহলে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার্থীদের যদি অভিজ্ঞতা পেতে হয় তাহলে পারে হাতে কলমে কাজ করতে হবে। হাতে কলমে যদি কাজ করা হয় তাহলে পারে শিক্ষার্থীদের শিক্ষা লং টার্ম মেমোরিতে রেজিস্টার্ড হয়ে যায় এবং যে কোনো বিষয় আমরা অনেক দিন ধরে মনে রাখতে পারি এবং বিষয়গুলোকে আমরা আরও সহজে এবং প্রাণবন্তভাবে বুঝতে পারি। দ্বিতীয়ত অন্বেষণ। অন্বেষণ হচ্ছে যে কোনো টপিক, টিচার টপিক রিলেটেড একটা কিউরিওসিটি ডেভেলপ করবে শিক্ষার্থীদের মধ্যে, যাতে স্টুডেন্টরাই ভাববে যে এরপরে কি, ওর পরে কি, এরকম একটা কিউরিয়াস মাইন্ড তৈরি হবে, যাকে আমরা বলছি অন্বেষণ। এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, তার সঙ্গে অন্বেষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাকে সমালোচনামূলক চিন্তাভাবনাটা করতে হবে, আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিংটা করতে হবে, আমার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটাকে ডেভেলপ করতে হবে, যার মাধ্যমে যা কিছু হচ্ছে সমস্ত কিছু চোখ বন্ধ করে আমি বিশ্বাস করব না। আমি আমার যুক্তি, আমার বিদ্যা সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ডেভেলপ করব এবং যে টপিকগুলো আলোচনা হচ্ছে সেই টপিকগুলো আমি বিশ্বাস করব আমার যুক্তি, আমার ভাবনা চিন্তা দিয়ে। আর একটা বৈশিষ্ট্য ব্যক্তিগতকৃত পদ্ধতি। এখানে কি হয়, শিক্ষার্থীর প্রয়োজন, আগ্রহ এবং শেখার গতির উপরে ভিত্তি করে শেখার প্রক্রিয়াটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তার সঙ্গে সঙ্গে আগ্রহ, একজন টিচারের যেটা দরকার সেটি হচ্ছে আগ্রহ সৃষ্টি করা। শিক্ষা একটা প্রসেস, এই কথাটি যদি আমি বলতে যাই তাহলে শিক্ষার্থীদের মধ্যে যদি আগ্রহ না থাকে, শিক্ষার্থীর শিখনের যে স্পিড সেটা যদি আমি মাথায় না রাখি এবং শিক্ষার্থীর প্রয়োজনগুলোকে যদি আমি যথাযথভাবে অ্যাডমিট না করি, তাহলে কিন্তু এডুকেশন অ্যাজ এ প্রসেস, এই প্রসেসটা কিন্তু সফল হবে না। এই প্রসেস একমাত্র সফল হতে পারে কখন?
যখন একজন শিক্ষক শিক্ষার্থীর প্রয়োজন, আগ্রহ এবং শেখার গতি সমস্তগুলোকেই তিনি কনসিডার করবেন, যাকে আমরা অনেক সময় বলে থাকি লার্নার সেন্টার্ড এডুকেশন, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষা, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাটা লার্নিং অ্যাজ এ প্রসেস করতে গেলে পারে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপরে আমরা আসব প্রক্রিয়া হিসেবে শিক্ষার লক্ষ্যসমূহ। শিক্ষার লক্ষ্যগুলো কি প্রক্রিয়া হিসেবে যখন আমি দেখছি, প্রথমত আসে অভিজ্ঞতার মাধ্যমে বিকাশ, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্ট হবে, আমাদের বিকাশ হবে কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে। লার্নিং বাই ডুইং যখন আমরা করছি, আমরা অভিজ্ঞতা অর্জন করছি। যখন যে কোনো এক্সপেরিমেন্ট করছি আমরা অভিজ্ঞতা অর্জন করছি। ক্লাসরুমে শিক্ষক মহাশয় যে সমস্ত উদাহরণ দেবেন, সেই সমস্ত উদাহরণ সবসময় আমাদের বাস্তব জীবন থেকে নিতে হবে। উদাহরণগুলো এরকম কোনো অবস্থায় আসবে না যেখানে বাস্তব জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্কুল লেভেলের কথা যদি বলি, তাহলে অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং করতে পারে না যে সমস্ত বাচ্চা, তাদেরকে কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট উদাহরণ দেওয়াটা খুব একটা সমীচীন নয়। সেজন্য উদাহরণ কেমন দিতে হবে? বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি রেখে। টেকিং দ্য ক্লাসরুম আউটসাইড অ্যান্ড ব্রিঙ্গিং দ্য আউটসাইড ইন দ্য ক্লাসরুম, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমাদের সমাজে প্রতিনিয়ত চলমান যে সমস্ত অনৈতিক কাজগুলো হয়, সেই সংক্রান্ত উদাহরণগুলো শিক্ষক মহাশয় কিন্তু দিতে পারেন বাচ্চাদের, যাতে তারা ঠিক এবং ভুল তার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন এবং সবসময় যেটা সঠিক, যেটি ভালো, তার পক্ষে থাকেন। আর কি লক্ষ্য আছে? শিক্ষা এবং জীবনের সংযোগ, যে কথাটি কিছুক্ষণ আগেই বলছিলাম, যে শিক্ষা জীবনের বাইরে নয়। যা কিছু আমরা শিখি সমস্ত কিছুই কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা আমাদের ভালো থাকার জন্য। আমি ভালো থাকব, আমার আশেপাশের মানুষজন ভালো থাকবে এবং গোটা সমাজ, প্রত্যেকটা মানুষ সবাই ভালো থাকবে, সেটাই কিন্তু আমাদের শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষা এবং জীবনের সংযোগ বলতে গিয়ে যেটা বলার, এখানে শেখার অভিজ্ঞতাগুলো বাস্তব জীবনের প্রাসঙ্গিক সমস্যা সমাধানের কাজে লাগানো এবং দক্ষতা তৈরি করা খুবই দরকার। ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের কাজে লাগানো। এই সমস্যা সমাধান, এই জিনিসটি বারবার আমাদের শিক্ষাক্ষেত্রে আসে এবং আমাদের প্রত্যেকের উদ্দেশ্য স্টুডেন্টদের মধ্যে যেন সমস্যা সমাধানের যে দক্ষতা, সেই দক্ষতা তৈরি হয়। পরবর্তীতে যেটা আসবো সেটা হচ্ছে দক্ষতা উন্নয়ন। কিছুক্ষণ আগেই বলছিলাম, এবং এই দক্ষতা উন্নয়ন, বেশ কতগুলো দক্ষতা উন্নয়নের কথা আমরা এখানে বলছি। সমালোচনামূলক চিন্তাভাবনা। সমালোচনামূলক চিন্তাভাবনাটা কি? আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে। সমস্যা সমাধান, যে কথা আগেই বলেছি, যে সমস্যা সমাধান আমাদের শিক্ষার একটা মূল বৈশিষ্ট্য এবং মূল জায়গা নিয়ে আছে, সমস্যা সমাধান করার দক্ষতা। আর একটা উদ্দেশ্য কি? সহযোগিতামূলক পরিবেশ। আমরা জানি ডেলাস কমিশনে 4টে পিলারের কথা বলেছে। কি কি? লার্নিং টু নো, তারপর লার্নিং টু বি, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি আ গুড হিউম্যান বিং। একটা ভালো মানুষ তৈরি হওয়া। ওই যে একটা 3 নম্বর যে কথাটি বললাম, লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ যেখানে আমরা আছি, আমাদের আশেপাশের যে মানুষজন আছে, আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা কিভাবে থাকব, তাদের সঙ্গে সঠিকভাবে থাকার যে পরিবেশটি কেমন হবে, সেক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করছি কি করছি না, এই শিক্ষা প্রক্রিয়ার মধ্যে আসবে। আমরা দেখি একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে কতটুকুনি সাহায্য করছে, একজন শিক্ষার্থী তার টিচার্সদের সঙ্গে কেমন সম্পর্ক, কিভাবে যখন একটা গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে তখন একজন শিক্ষার্থী বাকিদের সঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করছে, তার মধ্যে সহযোগিতামূলক ভাবনা চিন্তা আছে কি নেই, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এবং এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা তাদের মধ্যে সহযোগিতামূলক যে মনোভাব, এই মনোভাবটা ডেভেলপ করতে পারি। আর একটা যেটি আছে খুবই গুরুত্বপূর্ণ, আজীবন শেখার মনোভাব তৈরি করা। অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে যেটা আমরা বলি লাইফ লং লার্নিং। প্রক্রিয়া এমন একটি বিষয় যেখানে স্টুডেন্টদের মধ্যে একটা আগ্রহ তৈরি করে দেয়, জানার আগ্রহ, শেখার আগ্রহ। একটা লাইন আছে ইউলিসিসে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ।
অর্থাৎ শেষ পর্যন্ত আমি জীবনটাকে দেখব, জীবনটাকে উপভোগ করে যাব, জীবনে কি আছে কি নেই, কিভাবে আমি করতে পারি, আমার জানার আগ্রহ থাকবে, আমি বেঁচে আছি, আমি জানবো, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু জেনে যাব, এই একটা আগ্রহ, এই একটা খিদে তৈরি করা। প্রক্রিয়া হিসেবে শেখার উদাহরণ। তাহলে শিক্ষা একটি প্রক্রিয়া, তার উদাহরণগুলো কি কি হতে পারে এই বিষয় নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। অনেক উদাহরণ আছে। প্রথম উদাহরণ দেব ক্লাসরুম নিয়ে। ক্লাসরুমে যে বিভিন্ন টিচার্স যেভাবে এডুকেশন অ্যাজ এ প্রসেস, যে অভিজ্ঞতাগুলো বাচ্চাদের মধ্যে কিংবা শিক্ষার্থীদের মধ্যে দেয়, তার একটা উদাহরণ কীরকম? গ্রুপ আলোচনা কিংবা গ্রুপ ডিসকাশন। একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে, সেই গ্রুপ ডিসকাশনের মধ্যে স্টুডেন্টরা ভাবনা চিন্তা করছে, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে, তার সামগ্রিক অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা যা কিছু আছে, সামগ্রিক পূর্ব অভিজ্ঞতা দিয়ে সে বোঝার চেষ্টা করছে সেই টপিকটাকে, সেই টপিক নিয়ে নতুন কিছু বলার চেষ্টা করছে, সে অনেক চিন্তা ভাবনা করছে, তার মধ্যে ব্রেন স্ট্রমিং হচ্ছে, সে অনেক অনেক ভাবনা চিন্তা করছে, বিভিন্ন দিকে ভাবনা চিন্তা করছে, ভাবছে যে নতুন কিভাবে আমি ইনপুট দেব, একে অপরকে সহযোগিতা করছে। গ্রুপ ডিসকাশনের মধ্যে তারপরেই আছে সহযোগিতামূলক প্রকল্প, যেখানে যে কথা কিছুক্ষণ আগেই বললাম যে কিভাবে সাহায্য করছে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে, এই বিষয়গুলো আছে। সমস্যা ভিত্তিক শেখা, সেটা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং। প্রবলেম বেসড লার্নিং কি? আসলে আমাদের জীবনে অনেক সমস্যা আছে, প্রত্যেকের জীবনেই, এমন কোনো জীবন নেই যেখানে সমস্যা নেই। আমাদের যেটা দরকার, সমস্যার সমাধানটা কিভাবে করব সেই স্কিলগুলো ডেভেলপ করা। সেখানে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি? না, বেশি বেশি করে ভাবনা চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্ক এবিলিটি ডেভেলপ করা, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ভাবতে শেখা। প্রত্যেকটা দিক থেকে পয়েন্ট অফ ভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা এবং সেটাকে ব্যাখ্যা করা সমস্যা ভিত্তিক শেখার একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রশ্ন করা, গবেষণা করা এবং সমস্যা খোঁজার প্রক্রিয়ার ওপরে অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়। তারপরে আরও আছে তার সঙ্গে দক্ষতা উন্নয়ন। দক্ষতা উন্নয়নটা কি? এটি বাদ্যযন্ত্র বাজানো, আমরা যেভাবে শিখি, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যখন আমরা বাজাই তখন স্কিল ডেভেলপমেন্টের দিকে যাই আমরা। এখানে অনেক চর্চা করতে হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং বিভিন্ন রকমের প্রতিক্রিয়া গ্রহণ করতে হয়, এবং এর ফলেই কিন্তু, এর মাধ্যমেই আমাদের দক্ষতা উন্নয়ন করতে পারি। আজীবন শেখা আর একটা অংশ। আজীবন শেখা কিছুক্ষণ আগে আমি বিস্তারিত আলোচনা করেছি, এবং এখানে যেটা কথা, পড়াশোনা, কর্মশালায় অংশগ্রহণ বা পেশাদার সম্প্রদায়ে জড়িত থাকার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি। প্রক্রিয়া হিসেবে শেখার উপকারিতা। প্রক্রিয়া হিসেবে শেখার উপকারিতা প্রথমত গভীর উপলব্ধি। পড়াশুনো আমরা করি, উপলব্ধি যদি না থাকে পড়াশোনা করার কিন্তু সেই অর্থে কোনো মানে হয় না। গভীর উপলব্ধি আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম এবং মূল লক্ষ্য। উপলব্ধি করা, যে টপিকগুলোই আমরা আলোচনা করি সেই টপিকগুলো নিয়ে বেশি বেশি করে ভাবনা চিন্তা করা এবং সেটাকে ইন্টারনালাইজ করা, এবং সবগুলোকে উপলব্ধি যতক্ষণ পর্যন্ত আমি না করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শিক্ষার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমি স্পর্শ করতে পারবো না। গভীর উপলব্ধি, সমালোচনামূলক চিন্তা ভাবনা করা, সৃজনশীলতার উপরে জোর দেয়, অন্বেষণকে উৎসাহিত করে, অনেক বেশি বেশি করে রিসার্চ হয়। তারপর আছে দক্ষতা উন্নয়ন। বারবার করে এই দক্ষতার বিষয়টি চলে আসে, কারণ গোটা শিক্ষা ব্যবস্থাই দক্ষতার উপরে জোর দেয়, স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দেয়। দক্ষতা কি বলছে? আত্মমূল্যায়ন। যখন আমি দক্ষ হব যে কোনো টপিকে, যে কোনো সাবজেক্টে, আমি আত্মমূল্যায়ন করব, যে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যেটুকুনি জ্ঞান আমি আরোহণ করলাম, এই জ্ঞানটি কি যথেষ্ট? আরও বেশি করে জানা যেতে পারে। এই জ্ঞানের শেষ কোথায়? এই জ্ঞান যেটুকুনি জানি সেটা কি যথেষ্ট? এই যে আত্মমূল্যায়ন, এই আত্মমূল্যায়ন কিন্তু করা যেতে পারে। তার সঙ্গে কি আছে? অভিযোজন এবং সমস্যা সমাধানের মতো মেটাকগনিটিভ দক্ষতা বিকাশ। তাহলে দক্ষতা অর্জন এই বিষয়ের উপরে জোর দিয়েছে। ব্যক্তিগতকৃত শিক্ষা, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা যদি আমি বলি, এডুকেশন অ্যাজ এ প্রসেস, এই পদ্ধতিতে যদি আমরা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যাই তাহলে কিন্তু ব্যক্তি উন্নয়ন অবশ্যম্ভাবী।
এবং এক্ষেত্রে একজন ব্যক্তির, একজন শিক্ষার্থীর যে সামগ্রিক ডেভেলপমেন্ট, সেই সামগ্রিক ডেভেলপমেন্ট সম্ভব। অভ্যন্তরীণ প্রেরণা, শেখার প্রতি কৌতূহল এবং ভালোবাসা তৈরি করে, যা বাহ্যিক পুরস্কারের উপরে নির্ভর করে না। অর্থাৎ জ্ঞানটা আমি জ্ঞানের জন্যই পড়ছি, নলেজ ইজ ফর নলেজ সেক। এক্ষেত্রে বাহ্যিক যে পুরস্কার কিংবা পানিশমেন্ট, এই যে বিষয়গুলো আছে, এগুলোর উপরে নির্ভর করে না। প্রক্রিয়া হিসেবে শেখার মূল নীতি, প্রক্রিয়া হিসেবে যখন আমরা শিখছি, তার মূল নীতিগুলো কি? সক্রিয় অংশগ্রহণ। অর্থাৎ এখানে সক্রিয় অংশগ্রহণ করা একজন শিক্ষার্থীর খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে শ্রেণীকক্ষে, তাহলে কিন্তু শিক্ষা একটি প্রক্রিয়া, এই পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীরা তাদের নিজস্ব শিক্ষায় সক্রিয় অংশগ্রহণকারী, যা শিক্ষার অভিজ্ঞতাগুলি আকার দিতে সক্ষম করে। পরবর্তীতে পরিচালনামূলক চিন্তাভাবনা। পরিচালনামূলক চিন্তাভাবনা কি? অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়ার উপরে ভিত্তি করে ক্রমাগত আত্মমূল্যায়ন এবং সমন্বয়, তাকেই আমরা বলছি পরিচালনামূলক চিন্তাভাবনা। সহযোগিতা। শিক্ষা একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সহযোগিতা একটি অবিচ্ছেদ্য অংশ। কারণ সহযোগিতার মাধ্যমেই আমরা অন্য শিক্ষার্থীর সঙ্গে কিংবা শিক্ষকের সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করি, এবং এর ফলেই আমাদের প্রপার যে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, সেই সামাজিকীকরণগুলো ঠিকঠাকভাবে হয়। প্রাসঙ্গিক শিক্ষা, অর্থাৎ প্রক্রিয়ার কথা যখন আমি বলছি, তখন গোটা শিক্ষা যে অভিজ্ঞতা, এটাকে ভীষণ প্রাসঙ্গিক করা দরকার। অপ্রাসঙ্গিক আলোচনা করলে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে শেখার বিষয়গুলি বাস্তব জীবনের প্রাসঙ্গিকতাকে গুরুত্ব দিতে হবে, যা এটিকে অর্থবহ এবং প্রয়োগযোগ্য করে তোলে। তাহলে যে জিনিসগুলো আমরা শিখছি ক্লাসে, সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য করে তুলতে হবে আমাদের। সেটা কিন্তু শিক্ষা প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা প্রক্রিয়া হিসেবে শেখার সাথে সংযুক্ত শিক্ষা দর্শন। কিছু কিছু শিক্ষা দর্শন আছে যারা শিক্ষা প্রক্রিয়াকেই মেনে চলে, যেমন কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে শিক্ষার্থীরা অভিজ্ঞতা এবং আত্মপ্রতিফলনের মাধ্যমে জ্ঞান তৈরি করে। তাহলে যে সমস্ত শিক্ষকরা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে পড়ায়, তারা অবশ্যই ক্লাসরুমে এডুকেশন অ্যাজ এ প্রসেস, এই দর্শন মেনে চলে। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, দ্যাট ইজ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এটাও এমন একটি দর্শন, যে সমস্ত শিক্ষককুল মেনে চলেন, তারাও কিন্তু এই এডুকেশন অ্যাজ এ প্রসেস, এই বিষয়টিকেই আসলে মেনে চলেন। প্রকল্প ভিত্তিক শিক্ষা, এটিও একটি শিক্ষা দর্শন, যে সমস্ত শিক্ষককুল মেনে চলেন, তারাও এডুকেশন অ্যাজ এ প্রসেস, এই দর্শনটি আসলে মেনে চলেন। এবার আমরা আলোচনা করব পণ্য হিসেবে শেখার বৈশিষ্ট্যসমূহ। পণ্য হিসেবে শিক্ষা কি আমরা আলোচনা করেছি, এবং এর বৈশিষ্ট্যগুলো কি, সেগুলোই আমরা এখন আলোচনা করি। ফলাফলের ওপরে মনোযোগ দেয়। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে কিভাবে একজন শিক্ষার্থী পড়াশোনা করে, তার সামগ্রিক অভিজ্ঞতা, তার সামগ্রিক চিন্তাভাবনা, এই সমস্ত কিছু। কিন্তু এখন আমরা যেটা আলোচনা করছি, শিক্ষা একটি প্রোডাক্ট হিসেবে, যা ফলাফলের ওপরে জোর দিচ্ছে। এখানে একজন শিক্ষার্থী কিভাবে পড়ল, কোন ফিলোসফি নিয়ে পড়ল, একে অপরকে সহযোগিতা করলো কি করলো না, প্রবলেম সলভিং এবিলিটি ডেভেলপ করলো কি করলো না, এই যে গোটা প্রসেস, এই প্রসেসের ওপরে জোর দিচ্ছে না। এখানে কিসের ওপরে জোর দিচ্ছে? ফলাফলের ওপরে। শিক্ষার্থীরা কতটা দক্ষতা অর্জন করলো বা তারা কি জানে, তা মূল্যায়ন করতে হবে। আর কি বৈশিষ্ট্য? পরিমাপযোগ্য এবং নির্ধারিত মান। শেখার ফলাফলকে পরীক্ষার নম্বর, গ্রেড, শংসাপত্র বা অন্যান্য নির্ধারিত মান দ্বারা পরিমাপ করা হচ্ছে। এখানে অভিজ্ঞতা, যে অনুভূতি, সেই অনুভূতিগুলো নিয়ে কিন্তু খুব একটা আলোচনা করা হয় না এবং একে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। প্রত্যাশিত ফলাফল আরেকটি বৈশিষ্ট্য। এখানে শেখার আগে নির্ধারিত লক্ষ্য ও মানদণ্ডের উপরে ভিত্তি করে মূল্যায়ন করা হয়। একটা উদাহরণ দিই,
যেমন আমাদের যে পরীক্ষা পদ্ধতি, যেখানে আমরা বলে দিই 40% হলে পাশ করবে, 45% হলে সেকেন্ড ক্লাস, 60% হলে পরে ফার্স্ট ক্লাস, এই রকম যে মানদণ্ডগুলো আমরা পূর্ব থেকে নির্ধারিত করে দিয়েছি এবং শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন রকমের গ্রেড পাচ্ছে। এখন গ্রেড দিচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এ প্লাস। এই যে গ্রেডিং সিস্টেমগুলো আছে, এগুলো সবগুলোই কিন্তু পূর্ব নির্ধারিত। অর্থাৎ পরীক্ষায় বসার আগে স্টুডেন্টরা জানে যে আমাকে কেমন, কত মার্কস পেলে পারে, আমি কেমন রেজাল্ট করতে পারি, আমি কেমন গ্রেড পেতে পারি। তো প্রত্যাশিত ফলাফল, এই যে এডুকেশন অ্যাজ আ প্রোডাক্ট, তার উপরে কিন্তু গুরুত্ব দিচ্ছে এবং গোটা মূল্যায়ন ব্যবস্থাটা এই গ্রেডিং সিস্টেমের ওপরেই নির্ভর করছে। বহিরাগত যাচাই আরেকটি বৈশিষ্ট্য। এক্ষেত্রে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান বা কোনো নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে যাচাই করা হয়। যে পরীক্ষা পদ্ধতি, এক্সিস্টিং যে সমস্ত পরীক্ষা পদ্ধতিগুলো আমাদের দেশে আছে কিংবা যে গোটা সিস্টেমে আছে, এডুকেশন সিস্টেমে আছে, এই সমস্ত কিছুই কিন্তু ফলাফলের উপরে গুরুত্ব দিচ্ছে। পণ্য হিসেবে শিক্ষার লক্ষ্যসমূহ। তাহলে যখন আমি আলোচনা করছি এডুকেশন অ্যাজ এ প্রোডাক্ট, তার লক্ষ্যগুলো কি? তার লক্ষ্যগুলো প্রথমত পরিমাপযোগ্য ফলাফল। পরিমাপযোগ্য ফলাফল অর্থাৎ রেজাল্ট কি, গ্রেড কি। শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতাকে পরীক্ষার ফলাফল, গ্রেড বা শংসাপত্রের মাধ্যমে মাপা হয়। দ্বিতীয়ত মান এবং শংসাপত্র প্রদান। এখানেও এডুকেশনটা ওই সার্টিফিকেট এবং রেজাল্ট, গ্রেডস, তার উপরে নির্ভর করে। তৃতীয়ত সামাজিক এবং পেশাগত প্রস্তুতি। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যতের পেশাগত চাহিদা এবং সামাজিক ভূমিকার জন্য প্রস্তুত করা হয়। উন্নতির মূল্যায়ন। উন্নতির মূল্যায়ন কীরকম? শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পর্যালোচনা করে। অর্থাৎ ক্লাস টেস্ট হতে পারে, হাফ ইয়ারলি এক্সাম হতে পারে, কিংবা যে বিভিন্ন রকমের মক টেস্ট হতে পারে। এই সমস্ত মক টেস্টের মাধ্যমে আমরা শিক্ষার্থী কোন জায়গায় দাঁড়িয়ে আছে একাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, সেটি নির্ধারণ করার পরে ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করলে তার গ্রেডস কিংবা তার নাম্বার আরও বেশি ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা যেতে পারে এবং স্টুডেন্ট কিভাবে আরও ভালো করতে পারে তার একটা পথনির্দেশিকা তৈরি করা যেতে পারে। অর্থাৎ উন্নতির মূল্যায়ন আমরা ধারাবাহিকভাবে করে যেতে পারি। লক্ষ্যমুখী শিক্ষা আরেকটি লক্ষ্য। লক্ষ্যমুখী শিক্ষা অর্থাৎ আমাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা বলি যে আমরা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে আছি, প্রতিদিন আমাদের কম্পিটিশন বেড়ে চলেছে। তো এরকম একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম যদি আমাকে দিতে হয়, তাহলে আমাকেই সব থেকে ভালো হতে হবে। তাহলে এই ভালো হতে যাওয়ার যে রেস, এই রেসে আমাকে যখন আমি নেমেছি, এই রেসে যখন আমি আছি, তখন আমাকে প্রতিনিয়ত ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যম, সেই মাধ্যমের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। পণ্য হিসেবে দেখার উপকারিতাগুলো কী কী? স্পষ্ট লক্ষ্য এবং বেঞ্চমার্ক। অর্থাৎ আমি একটা বেঞ্চমার্ক তৈরি করে রাখছি, নির্দিষ্ট একটা লক্ষ্য করে রাখছি, যে যাতে সেই লক্ষ্য অনুযায়ী আমি চলতে পারি। আর কি আছে? উন্নয়নের পরিমাপযোগ্যতা। এই যে আমি ডেভেলপমেন্ট করছি আমার সাবজেক্টে, যে পড়াশুনোগুলো আমি করছি কিংবা অন্যান্য বিষয় যেগুলো আছে, সেক্ষেত্রে আমার উন্নতিটা, আমার ডেভেলপমেন্টটা পরিমাপযোগ্য। একটুখানি পরিমাপ করা হচ্ছে এবং আমাকে কিভাবে এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি। উৎসাহ প্রদান। উৎসাহ প্রদান কিভাবে হতে পারে? আমাদের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, সেই ডেভেলপমেন্ট নিয়ে আমাদের উৎসাহিত যদি কেউ করে, তাহলে কিন্তু প্রোডাক্টের দিকে যখন আমি এগিয়ে যাচ্ছি, সেই এগিয়ে যেতে কিন্তু আমরা রাস্তা অনেকটাই মসৃণ হয়। এবং দায়বদ্ধতা। পরিমাপযোগ্য যেহেতু, সেক্ষেত্রে টিচার্সদের এবং গোটা এন্টায়ার যে এডুকেশন যে স্টেক হোল্ডার্স, সবার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠান শেখার ফলাফল দ্বারা তাদের দায়বদ্ধতা প্রমাণ করতে পারে। পণ্য হিসেবে শেখার সীমাবদ্ধতা আছে কিছু। কি কি সীমাবদ্ধতা? প্রক্রিয়াকে এরা অনেকটাই উপেক্ষা করে। পৃষ্ঠতল শেখা, অর্থাৎ
অনেক সময় এই যে রুট লার্নিং করতে গিয়ে আমরা যে কোনো সাবজেক্টের গভীরে প্রবেশ করি না, ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ডেভেলপ করি না, এক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ওপরে ওপরে জেনে যাই, যেটি কিন্তু শিক্ষার একেবারেও উদ্দেশ্য নয়। সীমিত সুযোগ, ওই যে যদি শুধুমাত্র আমি মাথায় রাখি গ্রেড, মার্কস, র্যাঙ্ক, তাহলে কিন্তু আমার সুযোগটা অনেকটাই সীমিত হয়ে যায় আমার এন্টায়ার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটি হচ্ছে চাপ সৃষ্টি হয় স্টুডেন্টদের মধ্যে অনেকটা। কীরকম? স্টুডেন্টের উপরে চাপ থাকে, এই ভালো রেজাল্ট করতে হবে, বেশি পার্সেন্ট নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো নিয়ে যদি প্যারেন্টসরা কিংবা টিচার্সরা বেশি জোর দেয়, তাহলে সেটি কিন্তু শিক্ষার্থীর ওপরে একটা মানসিক চাপের সৃষ্টি করে। এবার যেটি আলোচনা করব, প্রক্রিয়া এবং পণ্য হিসেবে শেখার একটা কম্প্যারেটিভ অ্যানালাইসিস। প্রথমত, প্রধান লক্ষ্য। প্রক্রিয়া হিসেবে যদি দেখি, তার প্রধান লক্ষ্য কি? অভিজ্ঞতা এবং বিকাশ। পণ্য হিসেবে দেখলে পারে ফলাফল এবং রেজাল্ট। মূল্যায়ন পদ্ধতির দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, অংশগ্রহণ, চিন্তাভাবনা এবং ব্যাখ্যা, এটি হচ্ছে প্রক্রিয়া হিসেবে শেখার মূল্যায়ন পদ্ধতি। আর পণ্য হিসেবে শেখার মূল্যায়ন পদ্ধতি কি? পরিমাপযোগ্য ফলাফল, যাকে আমরা বলি পরীক্ষা এবং গ্রেড। গঠন কীরকম? খোলামেলা এবং শিক্ষার্থী কেন্দ্রিক, প্রক্রিয়া হিসেবে শেখার। আর পণ্য হিসেবে শেখার নির্দিষ্ট এবং লক্ষ্যমুখী, সেটা হচ্ছে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, যে বিষয়গুলো আছে ভালো গ্রেড পেতে হবে। সময়সীমা, প্রক্রিয়া হিসেবে সময়সীমা কীরকম? ক্রমাগত এবং অভিযোজনযোগ্য। অন্যদিকে প্রোডাক্ট হিসেবে যদি দেখি, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করা হয়। প্রক্রিয়া এবং পণ্য উভয়ের মধ্যে সমন্বয়ের লক্ষ্যসমূহ। এই যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা, এই গোটা শিক্ষা ব্যবস্থায় প্রক্রিয়াকে আমরা ইগনোর করতে পারি না, আবার পুরোপুরি প্রোডাক্টকে তাকেও আমরা বেশি গুরুত্ব দিতে পারি না। তাহলে আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কি করতে হবে না, একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে চলতে হবে। প্রক্রিয়া এবং পণ্যের মধ্যে যে ভারসাম্য, এই ভারসাম্যটা আমাদেরকে বজায় রাখতে হবে। যদি বজায় রাখতে পারি, তাহলেই একমাত্র শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো আমরা সফলভাবে অ্যাচিভ করতে পারব। দ্বিতীয়ত, উভয়ের মধ্যে গুরুত্ব তুলে ধরা। প্রক্রিয়া যেমন গুরুত্বপূর্ণ, প্রোডাক্টকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের যে গোটা শিক্ষা ব্যবস্থা, তারা কিন্তু প্রোডাক্টের ওপরেও অনেক গুরুত্ব দিয়ে এসেছে। ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়ন, শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আমাদেরকে কিন্তু প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়নের জন্যও, ব্যক্তির ব্যক্তিতান্ত্রিক উন্নয়নের জন্যও কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রোডাক্টের ওপরে জোর দিয়ে এসছে, এবং আমাদেরকে প্রোডাক্টকেও জোর দিতে হবে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা প্রক্রিয়া এবং পণ্য, এই দুটো বিষয়ের ওপরেই আমাদেরকে জোর দিতে হবে, এবং এই দুটো বিষয়কে নিয়েই আমাদের একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে চলতে হবে। যদি আমরা ব্যালেন্সড অ্যাপ্রোচে চলতে পারি, তাহলে শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা খুব ইজিলি অ্যাচিভ করতে পারবো, এবং আমাদের সমাজকে আরও ভালো এবং আরও সুন্দর করে নিয়ে যেতে পারবো। আর যদি যে কোনো একটার ওপরে আমরা জোর দিই, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজকে ঠিক দিকে নিয়ে যেতে পারবো না। শেষের দিকে বলি, প্রক্রিয়া এবং পণ্য হিসেবে শিক্ষা আমাদের শেখার দ্বৈত প্রকৃতিকে বোঝার একটি গুরুত্বপূর্ণ ধারণা। অর্থাৎ শিক্ষাকে আমাকে প্রক্রিয়া হিসেবেও বুঝতে হবে এবং প্রোডাক্ট হিসেবেও বুঝতে হবে। এটি শেখার পথ এবং অর্জনের উপায় উভয় দিককেই সমান গুরুত্ব দিতে হবে। যে কথা বলছিলাম, একটাকে যদি আমি কম গুরুত্ব দিই, একটাকে যদি বেশি গুরুত্ব দিই, তাহলে কিন্তু শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না। প্রক্রিয়া এবং পণ্য উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে শিক্ষা আরও কার্যকারী হবে এবং অর্থযুক্ত হয়ে উঠবে, এই ধারণা আমরা রাখি। শেষ দিকে চলে এসেছি। শেষের দিকে আমি বলবো শিক্ষার্থীদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে। প্রথমত, প্রক্রিয়া হিসেবে শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি কি? পরের প্রশ্ন, পণ্য হিসেবে শিক্ষাকে কিভাবে মূল্যায়ন করা হয়? তৃতীয় প্রশ্ন, শিক্ষার প্রক্রিয়া এবং পণ্যের মধ্যে ভারসাম্য কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।